স্কুল ড্রেসে সাদা স্কার্টে পিরিয়ডের ছোপ ছোপ দাগ নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আদিবা। চোখে মুখে ভয়ের ছাপ, কারণ তার সামনে হাতের মুঠ শক্ত করে দাঁড়িয়ে আছে তার চাচাতো ভাই আদি। আদিবার চেয়ে মাত্র 1 বছরের বড়, কিন্তু আদিবা তাকে জমের মতো ভয় পায়। অবশ্য ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। আদিবাকে সবসময় আদির কথা শুনে চলতে হয়। কথার একটু এদিক ওদিক হলেই ভয়ঙ্কর শাস্তি পেতে হয়। যদিও আজ সে কোনো ভুল করেনি, তবু আজকেও তাকে শাস্তি পেতে হবে মনে হচ্ছে। আদি চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে, এমন একটা ভাব যেন পারলে এখনই খুন করে ফেলবে আদিবাকে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে দাঁতে দাঁত চেপে চোখ মুখ শক্ত করে আদি প্রশ্ন করল, আদিত্য, কিরে, কি বলেছিলাম তোকে? আমার সাথে স্কুলে আসবি, চুপচাপ ক্লাস করবি, তারপর আবার আমার সাথে ফিরে যাবি। এর বাইরে তুই কিচ্ছু করবি না বলিনি আমি? ধমক দিয়ে। যে কোনো দরকারে আমার ক্লাসে গিয়ে বলবি, আমি সব কিছু করে দেব। তোকে আমি ক্যান্টিনে পর্যন্ত যেতে দেই না, নিজে তোর ক্লাসে গিয়ে টিফিন দিয়ে আসি। তবু তুই ব্যথা পেলি কি রে? কি করে পেলি বল? ক্লাস বাদ দিয়ে কি করেছিলি? ছুটাছুটি না করলে তো ব্যথা পাস না, তাই না? বলে এগিয়ে আসলো আদি। সাথে সাথে ভয়ে পিছিয়ে গেল আদিবা। আদির দিকে তাকাতে পারছে না সে, নিচে তাকে চুপ করে আছে। আদিত্য বলল, ব্যথা পাওয়ার সময় মনে ছিল না, এখন ভয় পাচ্ছিস কেন? জবাব দে, ব্যথা পেয়েছিস কি করে? আদির এই প্রশ্নের কি জবাব দিবে বুঝতে পারছে না আদিবা। ক্লাস 9-এ পড়া একটা মেয়ে কি করে তার প্রায় সমবয়সী ভাইকে বলবে পিরিয়ডের কথা? তবে প্রশ্নের উত্তর না দিলে আদি থামবে না, সেটাও সে জানে। তাই কাপা ঠোঁটে জবাব দিল, ব্যথা পাইনি ভাইয়া। উত্তর দেওয়ার সাথে সাথে আদিত্য আদিবার গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে বলে উঠল, এমনি এমনি ব্লিডিং হয়? তুই এখন আমার সাথে মিথ্যে বলা শুরু করেছিস? আজ একবার বাসায় চল, তারপর তোর কি অবস্থা করি দেখে নিস। বলেই টানতে টানতে নিয়ে বাইকে উঠতে বলল। গালে হাত দিয়ে নীরবে চোখের জল ফেলতে ফেলতে আদির পিছনে বসলো আদিবা। থাপ্পড়ে আদিবা ব্যথা পেয়েছে, বেশ ভালোই ব্যথা পেয়েছে, কিন্তু আদিত্যর মুখে মুখে কথা বলার সাহস তার নেই। আদিত্য চৌধুরীর ডাকনাম আদি, আদিবার বড় চাচার ছেলে। ক্লাস 10-এ পড়ে। আদিত্য তাদের পরিবারের একমাত্র উত্তরাধিকারী। পরিবারের 3 চাচার 5 মেয়ের মধ্যে এই একমাত্র ছেলে, তাই বয়সে ছোট হলেও পারিবারিক সব ব্যাপারে তার মতামতের গুরুত্ব দেয়া হয় সবার আগে। সবার চোখের মণি যেন সে। আদিবার 2 চাচা আদিত্যর বাবা বড়, আর ছোট চাচা দেশের বাইরে থাকেন। 3 ভাইয়ের মধ্যে আদিবার অবস্থা একটু খারাপ ছিল, তাই আদিবারা এতদিন গ্রামে থাকত। কিন্তু হঠাৎ বাবা মারা যাওয়ার পর থেকে আদিবা আর তার ছোট বোন সাদিয়া আদিত্যর বাসায় থাকে, তবে আদিবার মা গ্রামে থাকেন। আদিত্যর বাসার সবাই আদিবাদের ভালোবাসেন, তবে তাদের মধ্যে আদিত্য আদিবাকে একটু বেশি আদর করে, আর এই আদর করাটাই আদিবার কাল হয়ে দাঁড়িয়েছে। অতিরিক্ত কেয়ারিং যেটাকে বলে। খেতে দেরি হলে বকা, ঘুমাতে দেরি হলে বকা, এমনকি আদিবা কার সাথে বন্ধুত্ব করবে আর কার সাথে করবে না সেটাও আদি সিদ্ধান্ত নেয়। বাসার কেউ এতে বাধা দেয় না, কারণ বাসার মোটামুটি সবারই ইচ্ছে আদিবা বড় হয়ে জীবনসঙ্গী হোক। আদিবাকে নিয়ে বাসায় ফিরে দেখলো বাসায় কেউ নেই। আদিত্যর বোন অরিন আর সাদিয়া স্কুলে গিয়েছে, তাদের নিয়ে গেছেন আদিত্যর মা আর বাবা অফিসে, তাই বাসা খালি। আদিত্য বাইক থেকে নেমেই আদিবাকে টানতে টানতে নিয়ে বাসায় ঢুকলো। আদিবা জানে এখন তাকে শাস্তি পেতে হবে, কঠিন শাস্তি, তাই নিরুপায় হয়ে বলতে লাগলো, আমি ব্যথা পাইনি ভাইয়া, ছেড়ে দাও প্লিজ, আর কখনো এমন হবে না। আদি আবারও চোখ মুখ শক্ত করে বলল, এই এক কথা শুনতে শুনতে আমার কান পচে গেছে, বুঝেছিস? তুই ভালো কথার মেয়ে না, আজ শাস্তি তোকে পেতেই হবে। একবার শাস্তি পেলে দ্বিতীয়বার এমন করার সাহস হবে না। বলে আদিবাকে নিয়ে গিয়ে বাথরুমে আটকে দিল আদিত্য। আদিবা এবার কেঁদেই দিল, কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া আমি সত্যি ব্যথা পাইনি, আমাকে আটকে রেখো না প্লিজ। বলার সাথে সাথে দরজা খুলে দিল আদিবা। চোখ মুছে আদির দিকে তাকালো, ভাবলো হয়তো ক্ষমা করে দিয়েছে, কিন্তু আদিবার সে আশায় জল ঢেলে দিয়ে আদিবার হাতে ব্যান্ডেজ,
অ্যান্টিসেপটিভ আর জামা কাপড় দিয়ে বলল, ভালো করে ব্যান্ডেজ করে জামা বদলে নিবি। আমি করে দিতাম, কিন্তু এমন জায়গায় ব্যথা পেয়েছিস, সেটা সম্ভব না, তাই নিজেই করে নে। আমি স্কুলে যাচ্ছি, সামনে এক্সাম, তাই স্কুল মিস দেওয়া যাবে না। ম্যাডাম বলেছে তোকে বাসায় রেখে যেন ফিরে যায়, তাই আপাতত 2 ঘন্টা তুই বাথরুমে থাকবি, আমি স্কুল থেকে ফিরে খুলে দেব। বলেই দরজাটা লক করে দিয়ে আদিত্য বেরিয়ে গেল। আদিবা ভেতর থেকে চেঁচাতে লাগলো, আমাকে রেখে যেও না প্লিজ ভাইয়া, এখানে থাকবো কি করে, যেও না প্লিজ। কে শোনে কার কথা, আদি বাইরে চলে গেল। এদিকে প্রায় 1 ঘন্টা আদিত্যর মা মিসেস মিনা বেগম বাসায় ফিরলেন, সাথে অরিন আর সাদিয়াও ফিরেছে। অরিনের রুম আদির রুমের পাশেই, তাই রুমে ঢুকতে কান্নার আওয়াজ শুনতে পেল অরিন। সাথে সাথে দৌড়ে মায়ের ঘরে গেল। অরিনের অবস্থা দেখে মিনা বেগম বলে উঠলেন, কি হয়েছে অরিন, এভাবে ছুটে আসলি কেন? অরিন হাঁপাতে হাঁপাতে বলল, বাসায় তো কেউ নেই, তাই না মা? ভাইয়ার আদিবা আপু স্কুলে, তাহলে ওই রুমে কে? ওই রুমে মানে? ভাইয়ের রুমে কে যেন কাঁদছে মা, আমি স্পষ্ট শুনেছি, কিন্তু রুম তালা বন্ধ। মিনা বেগম বলল, কি যাতা বলছিস? আদিবা আদি দুজন একসাথে স্কুলে গেল, এখনো ফেরার সময় হয়নি, তাছাড়া আমরা তালা খুলে ভিতরে ঢুকলাম। একে তো বাইরে তালা থাকেই, তাছাড়া আদি বাইরে যাওয়ার সবসময় নিজের ঘর তালা বন্ধ করে যায়, তাহলে ওর রুমে কে থাকবে? তুই হয়তো ভুল শুনেছিস। এই সেই বলে অরিনকে সান্ত্বনা দিয়ে নিজের ঘরে পাঠিয়ে দিলেন মিনা বেগম। এবার আর কান্নার শব্দ পায়নি, তাই এই নিয়ে আর কোনো কেউ বাড়াবাড়ি করল না। আদিবার সাথে আজ প্রথমবার এমন হয়নি, বুঝবার পর থেকে সে দেখে আসছে ভাইয়া নামক ব্যক্তিটি তার সাথে অমন করে। সেদিন বন্ধুদের সাথে ছাদে বসে ছবি তুলছিল আদিবা। হঠাৎ করে আদি কোত্থেকে এসে সবার সামনে থেকে তাকে টেনে হিঁচড়ে নিয়ে ছাদের চিলকোঠায় ঢুকে পড়ে। তারপর আদিবাকে কিছু বলার সুযোগ না দিয়ে আদিবা পরনে থাকা শাড়িটা টেনে খুলে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ছিঁড়ে ফেলেছিল। সেদিনও ভয়ে কান্না করেছিল আদিবা। আর আদির সেদিকে কোনো খেয়াল ছিল না, তার যেন কোনো হুঁশ ছিল না সে কি করছে। আদিবা কোনো উপায় না নিয়ে আদিকে বলেছিল, কি করছো ভাই, আমার লাগছে, ছাড়ো প্লিজ। শাড়িটা ছিঁড়ে ফেলছো কেন? প্লিজ শাড়িটা ছাড়ো, আম্মু আমাকে মারবে। আদিবা এক মনে বলেছিল, কিন্তু তার কথা যেন আদির কানেই যায়নি। সে আদিবার দিকে তাকিয়ে আরো অস্থির হয়ে টান দিয়ে পুরো শাড়িটা খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিয়ে রক্ত চোখে তাকিয়ে বলেছিল, শাড়ি পরেছিস কেন? ভাইয়া আজ পহেলা ফাল্গুন, তো ফাল্গুন বলে শাড়ি পরতে হবে এমন কোথাও লেখা আছে? তোর সাহস কি করে হয় শাড়ি পরার? আমি তোকে শাড়ি পরার অনুমতি দিয়েছিলাম? ভাইয়া সবাই তো পড়েছে। আদি সবার ভাই না, শুধু তোর ভাই, বুঝেছিস? তাই সবার অনুমতি না লাগলেও তোর লাগবে। অরিন, আপু, সাদিয়া ওরাও তো পড়েছে। ভাইয়া চুপ, একদম চুপ। সবাই পড়লো, তুই পড়বি না। আমার কথার বাইরে তুই কিছুই করবি না, বুঝেছিস? এ নিয়ে আর একটা কথা বললে এই শাড়ি তোর গলায় পেঁচিয়ে এখানেই ঝুলিয়ে দেব, সবাই ভাববে সুইসাইড করেছিস, বুঝেছিস? আমি কয়েকটা ছবি তুলেই খুলে ফেলতাম। ভাইয়া তুই মাত্র ক্লাস 9-এ পড়িস, এখনও এতটা বড় হোসনি যে শাড়ি পরে ঢং করবি। আর এসব বান্ধবীদের বাসায় এনেছিস কেন? বান্ধবী মানেই কূটনীতিবিদ, এসব মেয়েদের থেকে দূরে থাকবি, বুঝেছিস? আর সহ্য করতে না পেরে আদিবা কেঁদে দিয়ে বলল, আমি এতটাও ছোট নেই ভাইয়া, ক্লাস 9-এ পড়া একটা মেয়ের পরনের শাড়ি যে এভাবে খুলে নেওয়া যায় না, সেটা কি তুমি বুঝো না? আদি রক্তচক্ষুতে তাকালো আদিবার দিকে, ধমক দিতে গিয়েও থেমে গেল। নিমেষে অসহায় ভঙ্গিতে শাড়িটা আবার কুড়িয়ে এনে আদিবার কোমরে গুজতে গুজতে বলল, এভাবে কাঁদিস না, মেজাজ খারাপ হয়ে গেলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তোর ভুলগুলো যেমন আমাকে কষ্ট দেয়, তেমনি তোর কান্নাও আমাকে বড্ড জ্বালায়। আদির কথা আদিবার কানে ঢুকলো, মাথায় ঢুকলো না। কি বোঝাতে চাইলো তা বুঝলো না। আদি জোরে ধমক দিয়ে বলল, কান্না থামা। কিরে, তোকে কান্না থামাতে বললাম না? কথা কানে যায় না? সেদিন আদির মা চলে আসে, আদিবা রেহাই পেয়েছিল। এরপর যেদিন আদিবাকে স্কুলে ভর্তির কথা হলো, সেদিন আদির বাবা মানে বড় চাচা আদিবাকে প্রশ্ন করেছিল সে কোন স্কুলে ভর্তি হতে চায়। আদিবা উত্তর দিয়েছিল অরিন মানে আদির বোন যে স্কুলে পড়ে সেই স্কুলে। কিন্তু আদির তাতেও বিপত্তি ছিল।
সে চেয়েছিল আদিবা যেন তার স্কুলে ভর্তি হয়, আর তাই আদিবাকে হুমকি দিয়েছিল যদি সে অরিনের স্কুলে ভর্তি হয় তাহলে তাকে কঠিন শাস্তি পেতে হবে। উপায় না পেয়ে আদিবা আদির স্কুলে ভর্তি হয়। তারপর থেকে আদিবার জীবন থেকে স্বাধীনতা নামক শব্দটি হারিয়ে গিয়েছে। স্কুলে কোনো মজা করা তো দূর, ক্লাসের বাইরেও যেতে পারবে না সে। আদিবা যাই করে তাতে আদির সমস্যা। আদিবা কোনো কারণে ব্যথা পেলে সেটা অন্যায়। আজ যে সে ব্যথা পায়নি, কিন্তু ব্লাড দেখে আদি ভেবেছে আদিবা ব্যথা পেয়েছে আর শাস্তিস্বরূপ বাথরুমে বন্ধ করে রেখে চলে গিয়েছে। প্রায় 2 ঘন্টা পর আদি বাসায় ফিরল। আদি একা ফিরেছে দেখে আদির মা বেশ অবাক হলেন, কারণ তিনি জানেন পৃথিবী উল্টে গেল আদিবাকে একা রেখে আদি ফিরবে না। আদি তুই একা কেন? আদিবা কোথায়? যেখানে থাকার কথা সেখানে আছে। এটা কেমন কথা? ও আগে বাসায় রেখে গিয়েছিলাম। মানে কি? বাসায় ফিরে তো দেখলাম না, আমার রুমে আছে। কথাটা শুনে আদির মায়ের আত্মাটা ধক করে উঠল। তার মানে অরিন যা বলেছিল তাই ঠিক, আদির ঘরে আদিবা কাঁদছিল। আদির মা অস্থির হয়ে প্রশ্ন করলো, মানে কি? কি করেছিস ওর সাথে? আদি, দিন দিন তুই সব সীমা পেরিয়ে যাচ্ছিস বলে একটানে চাবি নিয়ে দৌড়ে গেলেন আদির ঘরে। রুমে আদিবাকে না পেয়ে ডাকতে লাগলেন। আদিবা বাথরুম থেকে সাড়া দিতেই ছুটে গেলেন। আদিবা কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। আধ ভেজা অবস্থায় ফ্লোরে বসে আছে দেখে আদির মা পুরোপুরি হতবাক হয়ে গেলেন। আদিবাকে ঘরে তুলে নিয়ে আসলেন। ততক্ষণে আদিও ঘরে এসেছে। আদির মা মিনা বেগম ঘরে এসে আদিকে কিছু বলার সুযোগ না দিয়ে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিলেন। তারপর বললেন, তুই কি মানুষ? এমন অমানুষের মতো কাজটা কি করে করলি? আজকে তোর বাবা বাসায় আসুক, তারপর তোর হবে। আদির ফর্সা গালে থাপ্পড়ের দাগ পড়ে গিয়েছে। হয়তো ব্যথা পেয়েছে, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। সে এক মনে আদিবার দিকে তাকিয়ে আছে। সে তার মাকে অগ্রাহ্য করে আদিবার দিকে এগিয়ে এসে বলল, তুই ভিজেছিস কি করে? আর ড্রেস চেঞ্জ করিসনি কেন? আদিবা ভয় পেয়ে আদির মায়ের আড়ালে গিয়ে লুকালো। সাথে সাথে আদির মা বলে উঠলেন, থাম অমানুষের বাচ্চা, এখন আর দরদ দেখাতে হবে না। মা, আমি ওকে এমনি এমনি বাথরুমে আটকে রাখিনি। ও স্কুলে গিয়ে পড়াশোনা বাদে নাচানাচি করে, আর তা করতে গিয়ে ব্যথা পেয়েছিল, তাই শাস্তি দিয়েছি যেন ভবিষ্যতে আর এমন করার সাহস না পায়। তুমি জানো কত ব্লিডিং হয়েছিল? ব্লিডিং? আদিবা, ও কি বলছে? তুই ব্যথা পেয়েছিস? আদিবা ফিসফিস করে মিনা বেগমকে যেন কি বলল। মিনা বেগম আর কিছু না বলে আদিবাকে নিয়ে নিজের ঘরে চলে গেল। তার কিছুক্ষণ পর তিনি এক টুকরো কাগজ আর কিছু টাকা নিয়ে আদির ঘরে আসলেন। আদি মুখ ভর করে বসে আছে দেখে মিনা বেগমের মন খারাপ হলো, কারণ এই প্রথমবার তিনি আদির গায়ে হাত তুলছেন। আদি ছোট থেকে বুদ্ধিদীপ্ত, সচরাচর অন্যায় করে না, শুধু আদিবার সাথে একটু বাড়াবাড়ি করে। যতই হোক একমাত্র ছেলে, তাই মা বাবা তাকে সবসময় একটু বেশি আদর করেন, তাই অন্যায় করলে শাস্তি দিলে অপরাধ বোধ করেন। মিনা বেগম এসে ছেলের পাশে বসলেন। তারপর কাগজের টুকরোটা ছেলের হাতে দিয়ে বললেন, ফার্মেসি থেকে নিয়ে আয় গিয়ে। আদি অস্থির হয়ে প্রশ্ন করলো, অল্পই তো ব্লাড ছিল, তাহলে ঔষধ লাগবে কেন মা? তার মানে কি ও অনেক বেশি ব্যথা পেয়েছে? ওর কোনো ক্ষতি হবে না তো মা? ওকে হাসপাতালে নিয়ে যাই। এত অস্থির হওয়ার মতো কিছু হয়নি। দেখ আদি, তুই আদিবাকে আদর করিস, সেটা আমরা সবাই জানি, কিন্তু তুই কি বুঝতে পারছিস না? তোর এই অতিরিক্ত কেয়ার আদিবার কষ্টের কারণ হচ্ছে। মা যে বিষয়ে আমাকে বলে লাভ নেই সেটা কেন বলতে আসো? আমি এর আগেও বলেছি আমি আদিবার ব্যাপারে নিজেকে কন্ট্রোল করতে পারি না। হতে পারে এটা আমার মানসিক সমস্যা, এতে আমার কোনো হাত নেই। বলেই কাগজটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো আদি। স্কুল ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে খেয়ে যা, এখনই আনতে হবে না। কি বলছো মা? আদিবা ব্যথা পেয়েছে আর আমি এখন খাবো? ও ব্যথা পায়নি। আদি, তোকে যেটা কিনতে বললাম সেটা কেনার পর প্যাকেটের গায়ের লেখাগুলো ভালোভাবে পড়বি, ঠিক আছে? কী সব যে বলছো কে জানে, ব্যথা না পেলে ওষুধের দরকার হয়। যাই হোক, আমি যাবো আর আসবো বলে আদি বেরিয়ে গেল। মিনা বেগম ছেলের যাওয়ার দিকে তাকে ভাবতে লাগলেন, এই আদির বেপরোয়া ভালোবাসার শেষ কোথায়? আমি আর ভাইয়ার স্কুলে পড়বো না কাকিমা, মাত্র কদিন তো হয়েছে স্কুলে ভর্তি হয়েছি, এখন চাইলে সহজে স্কুল বদলানো যাবে। তুমি বড় চাচাকে বলে আমাকে আপুদের স্কুলে ভর্তি করে দাও প্লিজ। আদির মাকে জড়িয়ে কাঁদতে কাঁদতে কথাগুলো বলল আদিবা।
আদির মা মিনা বেগম জানেন আদি এটা সহজে মেনে নিবে না, কিন্তু আদিবার ভয় পাওয়াতে যুক্তি আছে। সামান্য একটা বিষয়ে আদিবাকে এভাবে বাথরুমে আটকে রাখা একদম উচিত হয় না আদির। মিনা বেগম আদিবাকে সান্ত্বনা দিয়ে বললেন, তোর চাচা বাসায় আসুক, আমি কথা বলবো, কেমন? দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। এর মধ্যে বেশ কয়েকদিন পর আদিবার মা গ্রাম থেকে এসেছেন মেয়েদের সাথে দেখা করার জন্য। আদিবা তার মাকে কিছু না বলল। আদিত্যর বাবা আহমেদ সাহেব ফেরার পর আদিত্যর মা তাকে সব বলল। তাতে খুব রেগে গেলেন আহমেদ সাহেব। এদিকে আদিত্য সেই যে দুপুরে বেরিয়েছিল এখনো ফেরেনি। সবাই আদিত্যর ফেরার অপেক্ষায় করতে লাগলেন। সন্ধ্যা পেরিয়েছে, বাসার সবাই ড্রয়িং রুমে বসেছিল। তখন হাতে কাগজে মোড়ানো একটা প্যাকেট নিয়ে বাসায় ঢুকলো আদিত্য। আদরকে দেখে আহমেদ সাহেব এগিয়ে গেলেন। কোনো কিছু না বলে আদরের গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিয়ে বললেন, তোর সাহস কি করে হলো এমন একটা কাজ করার? সবার আদর পেয়ে সাপের পাঁচপা দেখেছিস তাই না? আদি কিছু বলল না, মাথা নিচু করে নিল। আদিত্য চোখ মুখ অসম্ভব লাল হয়ে আছে। আদিত্য যখন খুব রেগে যায় তখন ফর্সা মুখের রাগের লাল আভা ছড়ায়, এটা নতুন কিছু না। আদিত্য মাথায় নিচু রেখে আদিবার দিকে এগিয়ে আসলো। অজানা আতঙ্কে কিছুটা সরে গেল আদিবা। আদিত্য এগিয়ে গিয়ে আদিবার হাতে কাগজে বরণের প্যাকেটটা দিয়ে বলল, আমি এই ব্যাপারে কিছুই জানতাম না আদিবা, তাই ব্লাড দেখে ভেবেছিলাম তুই ব্যথা পেয়েছিস, তাই রেগে গিয়েছিলাম। আহমেদ সাহেব আবারও চেঁচিয়ে উঠলেন, ব্যথা পেলে তোর রাখতে হবে কেন? ও ব্যথা পাক না পাক তুই ওকে শাস্তি দেবার কে? বাবা আমি? তুই এখনো কথা বলে সাহস পাচ্ছিস কি করে? আদিত্য আর তার বাবার অবস্থা দেখে আদিবার মা শাহানা বেগম এগিয়ে আসলেন। ভাইজান বাদ দিন, ছোট মানুষ বুঝতে পারেনি। সবাই মিলে ওকে আদর দিতে দিতে মাথায় তুলে ফেলেছি, তাই এত সাহস বেড়েছে। কিন্তু আজ আমি কোনো কথা শুনতে চাই না। আদিত্য এখনই আদিবার কাছে ক্ষমা চা। আদিত্য চোখ গরম করে আদিবার দিকে তাকালো। ক্ষমা চাওয়ার মতো কাজ আদি কখনই করবে না, সে ব্যাপারে সবাই নিশ্চিত। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আদিত্য বলে উঠল, ক্ষমা করে দে আদিবা, আর এমন হবে না। আদিত্যর মুখে ভুল স্বীকারমূলক উক্তি শুনে নিজের কানকে বিশ্বাস করতে ইচ্ছে করল না আদিবার। সে কি ঠিক শুনেছে? আদিত্য যত ভুলই করুক না কেন কখনো তা স্বীকার করে না। আজ হঠাৎ সব নিয়ম ভেঙে গেল। বড় চাচার কথায় আদিবার হুঁশ ফিরল। আহমেদ সাহেব কড়া গলায় বললেন, যাই হোক, আদিবা আর তোমার স্কুলে যাচ্ছে না, তাই এবার থেকে ওর পিছনে লাগা বাদ দিয়ে নিজের পড়াশোনায় মন দাও। কদিন পরেই তোমার মাধ্যমিক পরীক্ষা। আদর অবাক হয়ে বলল, ও স্কুলে যাবে না মানে ও এখন থেকে অরিন আর সাদিয়ার স্কুলে যাবে। আমি কাল গিয়ে ওকে ভর্তি করে দিয়ে আসব। কিন্তু কেন? আমি চাই না আদিবা তোমার সাথে থাকুক। আদিবাও কি তাই চায়? হ্যাঁ চায়। তোমার মতো ইডিয়েটের আশেপাশে কে বা থাকতে চাইবে? আদিত্য আর কিছু না বলে নিজের ঘরের দিকে হাঁটা দিল। আদিবাও নিজের ঘরে ফিরল। তারপর কাগজের প্যাকেটটা খুলল। কাগজের ভিতরে এক প্যাকেট প্যাড, কিছু চকলেট আর এক টুকরো কাগজ ছিল। কাগজের টুকরোটা হাতে নিয়ে আদিবা পড়তে শুরু করলো। মানছি আমি ভুল করেছি, কিন্তু তুইও কাজটা ঠিক করিসনি আদিবা। আমি যখন জিজ্ঞেস করেছিলাম কিভাবে ব্যথা পেয়েছিস, তখন আমাকে সব খুলে বললি না কেন? তুই জানিস তুই ব্যথা পেলে আমার খারাপ লাগে, তাই তোকে আগলে রাখতে চাই। এটাই কি আমার দোষ? তুই কেন আমার সাথে সংকোচ ছাড়া কথা বলতে পারিস না? আমি কি বাইরের কেউ যে মন খুলে কিছু বলা যাবে না? তাছাড়া আমি মেয়ে না হলেও একজন মানুষ তো নাকি? কোনো না কোনো দিন এই ব্যাপারটা আমি ঠিকই জানতে পারতাম। হয়তো এখন জানতাম না, আজ থেকে 10 বছর পর বা তারও পরে হলেও জানতে পারতাম। সেটা তোর কাছে না হোক, অন্য কারো কাছ থেকে জানতে হতোই, তাই না? তাহলে এখন বললে কি অসুবিধা ছিল? যদি আমার খুব ভুল না হয়, তুই খুব ভালো করে জানিস তোর আর আমার বিয়ে শুধু সময়ের অপেক্ষা মাত্র, যার মানে হলো তুই সারা জীবন আমার সাথেই থাকবি। তাই আমার ক্ষেত্রে ভয় লজ্জা এই ব্যাপারগুলো বাদ দিয়ে দে। তুই আমার সাথে যত ফ্রি হতে পারবি ততই ভুল কম করবি। ভুল না করলে শাস্তি পেতে হবে না, শাস্তি না পেলে আমাকে ভয় পেতে হবে না। আমি চাই না তুই সারা জীবন আমাকে ভয় পা। আদিবা কাগজটা পড়ে সাথে সাথে গুছিয়ে রেখে দিল। পৃথিবীর সবাই মিলেও যদি আদিত্যর সাথে তার বিয়ে দিতে চায়, তবুও সে এই বিয়েতে রাজি না। এই বিয়ে কিছুতেই হতে পারে না। আদিত্যর মতো রাগী ছেলের সাথে সারা জীবন থাকা অসম্ভব।
আদিবা পড়াশোনা শেষ করে নিজের মতো থাকতে চায়, আদিত্যর অত্যাচার থেকে মুক্তি চায়। যাই হোক, ভবিষ্যতে কি হবে এ নিয়ে এখন না ভাবলেও চলবে। আপাতত আদিত্যর কাছে ক্ষমা চাওয়া উচিত, কারণ তার জন্য আজ আদিত্যকে থাপ্পড় খেতে হয়েছে। আদিবা ভয়ে ভয়ে আদিত্যর ঘরে গিয়ে বলল, আদি ভাইয়া আসবো? দাঁতে দাঁত চেপে উত্তর দিল, আয়। আদিবা এগিয়ে গিয়ে আদিত্যর সামনে দাঁড়ালো। আদিত্য মুখ তুলে বলল, শুনলাম তুই নাকি স্কুল বদলাতে চাইছিস। না মানে ভাইয়া, আমার জন্য তোমাকে অনেক বেগ পেতে হয়, তাই তো ভাবছিলাম। স্কুল বদলাবে ভালো কথা, কিন্তু স্কুলে যাওয়ার জন্য হাত পা আস্ত থাকবে তো। মানে আমি কি বোঝাতে চেয়েছি তুই বুঝেছিস আমি জানি, কিন্তু আপুদের স্কুলে পড়লে কি অসুবিধা ভাইয়া? আমার তো কোনো অসুবিধা নেই, তুই সারা জীবনের জন্য হাঁটা চলার ক্ষমতা হারাবি, তাতে আমার অসুবিধে কিসের? যা অসুবিধে সেটা তো তোর। আমি বিছানায় বসে ভাইয়ার দিকে তাকে কাচুমাচু মুখ করে বললাম, ভাইয়া আমি তো বলে দিয়েছি আমি আপুর স্কুলে ভর্তি হতে চাই, এখন বড় চাচাকে কি বলে নিষেধ করব? কিভাবে নিষেধ করবি সেটা তুই জানিস, তালবাহানা শোনার মতো সময় আমার নেই। আজকে রাতটা তোর কাছে সময় আছে, হয় বাবার সিদ্ধান্ত বদলানোর ব্যবস্থা কর, অন্যথায় সকালের জন্য প্রস্তুত হ। জানিস তো আমার কথার নড়চড় হয় না, পা ভাঙবো বলেছি মানে ভাঙবই। ভাইয়া আমার ঘরে কোনো মেয়ের এতক্ষণ থাকার অনুমতি নেই, এখন যে এখান থেকে আমি শাওয়ার নেব। কিভাবে কি করব বুঝতে পারছি না, তবুও বাহানা বের করার চেষ্টায় লেগে পড়লাম, কারণ এছাড়া কোনো উপায় নেই। আমি বিছানা ছেড়ে দরজার কাছে যেতে ভাইয়া আবার আমায় ডাকলো। আমি পিছনে তাকিয়ে সাথে সাথে আবার চোখ সরিয়ে নিলাম, কারণ ভাইয়া শার্টের বোতাম খুলছে। আমি লজ্জা পেয়েছি দেখে ভাইয়া বোতাম লাগাতে লাগাতে আমার কাছে এসে দাঁড়িয়ে দাঁত কটমট করে বলল, বলেছি না লজ্জা বাদ দিতে, আমার সাথে যে কোনো ব্যাপারে ফ্রিলি কথা বলবি। যাই হোক, আচ্ছা আদিবা, তুই আমার নামে নালিশ করার সাহস কোথায় পেলি? প্রশ্নটা শুনে গলা শুকিয়ে গেল আদিবার। কি উত্তর দিবে এখন? ভাইয়া আমি নালিশ করিনি। নালিশ করেছিস কি করিসনি সেটা তোর কাছেই রাখ, একটা কথা কান খুলে শুনে নে, আজকের জন্য ছেড়ে দিয়েছি, কিন্তু যদি স্কুলের ব্যাপারটা ফয়সলা করতে না পারিস, ওই শাস্তির সাথে এই শাস্তিটাও যোগ করে নিব, বুঝেছিস? ভাইয়ার কথার উত্তর দিতে পারলাম না, চুপচাপ বেরিয়ে আসলাম। সকালেই চাচা আমাকে নতুন স্কুলে নিয়ে যাবেন, যা করার আজকেই করতে হবে, কিন্তু কিভাবে কি করব বুঝতে পারছি না। এই বাসায় থাকলে কিছুদিনের মধ্যে আমি পাগল হব, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম কাকিমণিকে বলবো, তাই নিচে গিয়ে সবার জন্য চা বানিয়ে নিয়ে সবার ঘরে ঘরে দিয়ে এসে এক কাপ চা নিয়ে কাকিমার ঘরে গেলাম। কিন্তু সেখানে গিয়ে আবার থমকে গেলাম, কারণ ভাইয়া কাকিমণির ঘরে বিছানায় মায়ের কোলে মাথা রেখে পায়ের ওপর পা তুলে গেম খেলছে সে। কাকিমা তার মাথায় হাত বুলাচ্ছে। ভাইয়া যতই ভুল করুক না কেন, সে এই বাসায় সবার নয়নের মণি, তাই কাকিমা প্রথম থাপ্পড় দিল। এখন হয়তো ছেলের রাগ ভাঙাচ্ছেন। আমি রুমে ঢুকবো নাকি ঢুকবো না ভাবছি। দরজার সামনে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে কাকিমা বলে উঠলেন, আরে আদিবা, বাইরে কেন, ভিতরে আয়। কাকিমার কথায় ভাইয়া ফোন থেকে চোখ সরিয়ে এক নজর আমাকে দেখে নিয়ে আবার খেলায় মনোযোগ দিল। কাকিমা ভাইয়ার মাথার নিচে বালিশ দিয়ে সরে বসে বললেন, হাতে কি চা নাকি, কে করেছে? কাকিমার প্রশ্নের জবাবে বললাম, আমি করেছিলাম কাকিমা। কাকিমণি অবাক হলেন, তুই করেছিস? কিন্তু কেন? আমি উত্তর দেওয়ার আগে আদিত্য উত্তর দিল, খেদে কাজ না থাকলে মানুষ কত কিছুই করে, পুতুল খেলে, শাড়ি পরে, চা করে। আদি, তুই আবার ওর পিছনে লাগছিস? এত কিছুর পরেও তো শিক্ষা হয় না, চা করেছে, খারাপ তো কিছু করেনি, তাই না? সেটাই, ও যাই করে সব ভালোই করে। আদিবা, আজ থেকে আমার রাতের দুধটা তুই করে দিস তো। আমি মাথা নাড়লাম, সাথে সাথেই কাকিমা বলে উঠল, ও দিবে কেন? ও এসব পারে নাকি? চা করতে পারে, দুধ পারবে না? কাকিমা, আমি পারবো, আমি করে দিব ভাইয়া। ভাইয়া মুখ বাঁকিয়ে তাচ্ছিলের হাসি দিয়ে খেলায় মনোযোগ দিল। আমি কাকিমার কাছে গিয়ে বললাম, কাকিমা, একটা কথা বলতে চেয়েছিলাম। হ্যাঁ বল, কি বলবি? আসলে আমি ভাইয়ার স্কুলে থাকতে চাই, স্কুল বদলানোর দরকার নেই। কি? কিন্তু কেন? একটু আগেই তো বলছিলি তুই অরিনের স্কুলে ভর্তি হতে চাস। না মানে? কাকিমা কি ভেবে যেন ভাইয়াকে বলল, বাবু নিজের ঘরে যা,
আমি আদিবের সাথে একটু কথা বলবো। অন্য সময় হলে এটা বলার জন্য ভাইয়া কাকিমাকে হাজারটা কথা শোনাতো, রাগারাগি করতো, কিন্তু আজ কোনো জবাব দিল না। ভাইয়া বেরিয়ে যাওয়ার পর কাকিমা আমাকে নিজের সামনে বসিয়ে বললে, আদিত্য তোকে নিষেধ করেছে তাই না, কিন্তু এই ভুলটা করিস না আদিবা। তোর চাচা যখন স্কুল বদলাতে বলছেন, সুযোগটা হাতছাড়া করিস না। স্কুল বদলালে আদির অত্যাচার থেকে মুক্তি পাবি, সেটা আমার চেয়ে ভালো আর কে জানে। কিন্তু স্কুল বদলালে ভাইয়া আমাকে আরও বেশি শাস্তি দিবে, সেটা আমি কি করে বলবো? যা নুন খাই তারই ছেলে দুর্নাম করব কিভাবে? মনে মনে মিনা বেগমের কথা আদিবা নীরব গলায় জবাব দিল, এখন থেকে আমি না হয় একা একা স্কুলে যাব, ভাইয়ার সাথে যাব না, ওর সাথে বেশি কথা বলবো না, তাহলে হবে না? তুই বুঝতে পারছিস না আদিবা, আদর তোকে অনেক জ্বালাবে। তবুও আমি স্কুল বদলাতে চাই না। তাহলে আমি আর কি বলবো দেখ ভেবে। আমি তোর চাচাকে বলে দেখি। ঠিক আছে বলে বেরিয়ে এলাম। রাত 10টা, সবাই টেবিলে খেতে বসেছি, কিন্তু আদর নেই। বড় চাচা চিন্তিত গলায় বললেন, আদি এখনো রাগ করে আছে? চাচা ভাইয়ার জন্য চিন্তা করছেন বুঝে কাকিমা বললেন, আরে না, রাগ করে থাকবে কেন? একটু আগেই তো আদিবের সাথে সব মিটমাট হয়ে গেল, তাই না আদিবা? আমি অগত্যা হ্যাসূচক মাথা নাড়লাম। বড় চাচা আবার প্রশ্ন করলেন, তাহলে খেতে আসলো না কেন? হয়তো পড়াশোনা করছে। আদিবা জাতমা, ভাইয়াকে ডেকে নিয়ে আয়। কাকিমার আদেশে খারাপ লাগলেও চাচার দুশ্চিন্তা বাড়াতে চাই না, তাই উঠে ভাইয়ের রুমে গেলাম। ঘরে ঢুকে দেখি ঘুটঘুটে অন্ধকার। অন্ধকারে আমি বরাবরই ভয় পাই, তাই ভয়ে ভয়ে বললাম, ভাইয়া তুমি কি ঘুমিয়ে পড়েছ? মৃদু গলা জবাব দিল, আমাকে জ্বালাস কেন আদিবা? ওর কথায় কিছুটা ভয় পেলেও পরক্ষণে মনে পড়ল নিচে সবাই ভাইয়ার জন্য অপেক্ষা করছে, তাই বললাম, ভাইয়া খেতে চলো। খাবো না, সবাই অপেক্ষা করছে। বললাম তো আমার খিদে নেই। চাচা কাকিমা তোমার জন্য চিন্তা করছে, তুমি না গেলে ভাববে আমার জন্য খাচ্ছ না। ভাবার কি আছে? তোর কি মনে হয় আমার গায়ে হাত তোলার পরেও আমি হ্যাংলার মতো বসে খেতে যাব? ভাইয়া আমি তোমার কাছে ক্ষমা চাইছি, প্লিজ রাগ করে থেকো না। চাচা তোমাকে কত ভালোবাসেন তুমি কি সেটা জানো না? ওরা আমায় নয় তোকে ভালোবাসে। যাই হোক, এখন তুই এখান থেকে যা। নিচে গিয়ে কি জবাব দিব? যা যা আমি বললাম তাই বলবি। চাচা অনেক কষ্ট পাবেন। তুই কি যাবি নাকি আমাকে উঠতে হবে? আর কথা বাড়ালাম না, চুপচাপ নিচে নামতে লাগলাম। ভাইয়া আমার জন্য না খেয়ে থাকবে এটা হতে পারে না। আবার চাচাকে যদি বলি ভাইয়া রেগে আছে, তাহলে বড় চাচাও কষ্ট পাবেন। ভাবতে ভাবতে নিচে নেমে আসলাম। আমি নিচে যেতেই বড় চাচা জিজ্ঞাসা করলেন, আদি আসলো না? রাগ করে আসছে তাই না? আমি আমার ছেলেকে চিনি না? তাড়াতাড়ি বললাম, না চাচা, ভাইয়া রাগ করেনি, ও ঘুমিয়ে পড়েছে। না খেয়ে ঘুমিয়ে গিয়েছে? চিন্তা করো না চাচা, তোমাদের খাওয়ার পরে আমি ভাইয়ের ঘরে খাবার নিয়ে দিয়ে আসবো, তখন ডেকে খেতে বলবো। আমার কথা শুনে কাকিমা হেসে বললেন, সেই ভালো, আয় আগে তুই খেয়ে নে, খাওয়া শেষ করে আদির খাবার দিয়ে আসবি কেমন? আমি হাসিচোখ মাথা নাড়ালাম। খাওয়া শেষ করে সবাই একে একে উঠে গেল। কাকিমা ভাইয়ার খাবার গুছিয়ে দিয়ে আমাকে এসে বলল, আদিবা খাবারটা একটু দিয়ে আয় কেমন? তোর সাথে আমিও যেতাম, কিন্তু আজকে সিরিয়াল লাস্ট এপিসোড না দেখতে পারলে সব বৃথা। তুই তো সিরিয়াল দেখিস না, আর আদিকে তো চিনিস, ওকে ঘুম থেকে তুলতে তুলতে আমার সিরিয়াল শেষ হয়ে যাবে। বলেই কাকিমা টিভির রুমে চলে গেলেন। সেখানে আপু সাদিয়া সবাই আছে, সবাই মন দিয়ে সিরিয়াল দেখছে। বড় চাচা ডায়াবেটিসের রুগী, তাই খাবারের পর হাঁটতে বেরিয়েছেন। এটাই এবারের নিয়ম। রাতের খাবারের পর বাড়ি একেবারে শুনশান নিস্তব্ধ হয়ে যায়। আমি খাবারটা নিয়ে ভাইয়ার ঘরের দিকে যাচ্ছি আর ভাবছি, আমার কপালে আজ কি লেখা আছে। ভাইয়া যে রেগে আছে, খাবার তো খাবেই না, উল্টে আমাকে হয়তো মারবে। যাই হোক, ভয়ে ভয়ে ঘরে গেলাম। ভাইয়া চোখ বন্ধ করে শুয়ে আছে। আমি খাবারটা সাইড টেবিলে রেখে ভাইয়াকে ডাকলাম, ভাইয়া শুনছ? খাবার নিয়ে এসেছি, প্লিজ ওঠো। আমি ডাকছি, কিন্তু ভাইয়ার সারা শব্দ নেই। হঠাৎ ভাইয়া দুই হাত বাড়িয়ে হ্যাঁচকা টানে আমাকে নিজের সাথে মিশে নিল। কি করছো ভাইয়া, ছাড়ো। তোকে মানা করেছিলাম না, তবু আসলি কেন? ভাইয়া আমি তোমাকে খাবারটা দিতে এসেছিলাম, ছাড়ো প্লিজ, কেউ দেখলে খারাপ ভাববে, ছাড়ো। আদর ভাইয়া আমাকে আরো শক্ত করে জড়িয়ে নিয়ে বলল, এত বড় কবে হলি? এইটুকু খানি মেয়ে, খারাপ ভালোর কি বুঝিস তুই? আর আমি কি তোর সাথে খারাপ কিছু করছি? চুপচাপ শুয়ে থাক। এর আগে আমি অনেকবার ভাইয়ার সাথে ঘুমিয়েছি,
কিন্তু কেন জানি না আজ কেমন যেন অস্বস্তি হচ্ছে। কিন্তু ভাইয়া নিজের সিদ্ধান্তে অটল, ছাড়বে না মানে ছাড়বেই না। চোখ বন্ধ করে নির্জীব প্রাণীর মতো আমাকে জড়িয়ে শুয়ে আছে। একটু নড়ল না পর্যন্ত পুরো 5 মিনিট পর ছাড়লো। আমাকে ছেড়ে উঠে বসলো। আমিও তাড়াতাড়ি উঠে নিজেকে সামলে নিলাম। ভাইয়া, আমি তাহলে যাই? বিরক্ত নিয়ে জবাব দিল। তাহলে এসেছিস কেন? খাবারটা দিতে। আমি কি বলেছিলাম আমি খাবো? রাতে না খেয়ে থাকতে নেই, শরীর খারাপ করে, তাই দিতে এসেছিলাম। শুধু দিলেই হবে? খাইয়ে কে দিবে শুনি? মামা মানে? বললামই তো, বললাম, বাংলাতেই তো বললাম, না বোঝার মতো করে তো বলিনি। আমি খাইয়ে দেব তাই বলছো? দরজাটা লাগিয়ে দিয়ে সোফায় গিয়ে বস, আমি ফ্রেশ হয়ে আসছি। ভাইয়া, এসব তুমি কি বলছো? কেউ দেখলে? সেটা আমি বুঝবো, তোর তো বোঝার দরকার নেই। আর আজকের সিরিয়াল লাস্ট এপিসোড, 1 ঘন্টার এপিসোডের কেবল 5 মিনিট গিয়েছে। বাকি 55 মিনিট খাওয়া সহ আরও অনেক কিছু ঘটতে পারে। যদি অন্য কিছু ঘটাতে না চাস তাহলে চুপচাপ যা বলছি তাই কর, তা না হলে আমি কি কি করব ভালো করে জানিস। আর হ্যাঁ, এই 55 মিনিট কেউ উপরে আসা তো দূর, টিভির রুম থেকেও বের হবে না, তাই তোকে বাঁচানোর কোনো অপশন নেই। ভাইয়ের কথায় বেশ অবাক হলাম আমি। কি চাই ভাইয়া আমার কাছে? এমন অদ্ভুত আচরণ করে কেন? ও কি আমাকে খারাপ নজরে দেখে? কিরে, কি ভাবছিস? কথা ঘোরানোর জন্য তাড়াতাড়ি বললাম, তুমি সিরিয়াল দেখো ভাইয়া? হা হা হা, আমি সিরিয়াল দেখব কেন? আমি জানতাম আজ সিরিয়ালের শেষ এপিসোড, আর আমি সেই সুযোগটাই খুঁজছিলাম। যাই হোক, তুই অযথা সময় নষ্ট করছিস। সামনে থেকে সর, ওয়াশরুমে যাব। বাই দ্য ওয়ে, যদি পালানোর চেষ্টা করিস ধরে এনে মেরে ঠ্যাং ভেঙে দেব, বলেই ভাইয়া চলে গেল। ভাইয়ার আচরণের আগামাথা কিছুই বুঝতে পারছি না। ও সুযোগ খুঁজছিল মানে কি? তার মানে ইচ্ছে করে খেতে চাইনি যাতে আমি খাবার নিয়ে আসি? আমার ভাবনার ছেদ পড়ল ভাইয়ার ভিজা টাওয়ালের ছোঁয়ায়। ভাইয়া ওয়াশরুম থেকে এসে টাওয়ালটা আমার উপর ছুঁড়ে ফেলেছে। অবাক চোখে তাকালাম। মাঝে মাঝে কি নিয়ে এত ভাবতে বসিস, দেখলে মেজাজ খারাপ হয়, বলেই ভাইয়া এসে আমার গা ঘেঁষে বসে পড়ল। তারপর ফোন বের করে টিপতে টিপতে বলল, নে শুরু কর। আমি কোনো জবাব দিলাম না। এভাবে তাকে আসছিস কেন ইডিয়েট? যাকগে, নে শুরু কর। জানি না কেন নিজের অজান্তেই প্রশ্ন করে বসলাম, ভাইয়া তুমি নিজের হাতে খাচ্ছ না কেন? আমার হাতে কি তোমার হাতে কি ব্যথা? ভাইয়া একটু থমকে গিয়ে আবার আমার দিকে তাকালো। তারপর ছোট একটা নিঃশ্বাস নিয়ে বলল, ব্যথা, খুব ব্যথা, তবে হাতে নয়, বুকে। আমি তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। কি বলছো আগে বলনি কেন? তোমার শরীর খারাপ, এর জন্য সকাল সকাল ঘুমিয়ে পড়েছিলে, তাই না? আমি এখনই কাকিমণিকে ডেকে আনছি, দাঁড়াও। বলে আমি যখন উঠে দাঁড়ালাম তখনই ভাইয়া আমার হাত ধরে টেনে বসিয়ে দিল। কি হলো ভাইয়া, আমাকে আটকালে কেন? তোমাকে ওষুধ দিতে হবে না? তোর বয়স কত রে? এটা আবার কেমন প্রশ্ন? কখন কি প্রশ্ন করতে হয় সেটাও জানো না? জানবো না কেন, ভালো করে জানি। তাহলে এখন এমন প্রশ্নের কারণ কি? জেনে বুঝেই প্রশ্ন করেছি। আচ্ছা, তুই বড় হোস না কেন? আমি ছোটকে বলল, ক্লাস 9-এ পড়ি ভাইয়া, আমি মোটেও ছোট না। আমিও সেটাই বলতে চাইছি। ক্লাস 5-এ পড়া বাচ্চারাও এখন তোর চেয়ে বেশি বোঝে। শুধু তুই এই একটা মাথা মোটা। আজব তো, তোমার অসুখ করেছে, ওষুধ দিব, এতে মাথা মোটার কি হলো? এটা কোন অসুখ? তুই যদি বুঝতি তাহলে অসুখ থাকতো না। যাক গে, নে খাওয়া শুরু কর তাড়াতাড়ি। শুধু শুধু সময় নষ্ট করেছিস। আগে কাকিমণিকে বলে আসি তোমার শরীর খারাপ। চুপ, একটাও কথা বলবে না, চুপচাপ বসে খাওয়া। ধমক দিয়ে, কথায় কথায় এত বকো কেন? তাহলে কি মারতে হবে? উপায় না পেয়ে আর কিছু না বলে তাড়াতাড়ি খাওয়াতে শুরু করলাম। ভাইয়া ফোন টিপতে টিপতে খাচ্ছে। খেতে খেতে আবার প্রশ্ন করলো, ভদ্রের কি হলো? মা কি কিছু বলল? এই প্রশ্নের জবাব দিতে আমার গলা শুকিয়ে যাচ্ছে, কারণ কাকিমণি নিষেধ করেছেন ভাইয়ের স্কুলে পড়তে, তাই জবাব দিতে পারছি না। কিরে বল, ভর্তির ব্যবস্থা করতে পেরেছিস? ভাইয়া বলছিলাম তুমি একবার কাকিমণিকে বলো না, তাহলে আর কেউ আপত্তি করবে না। তোমার কথা তো বাসার সবাই শোনে। আমি বলবো কেন? আমার যাকে বলার তাকেই তো বলেছি, আর তার সেটা শুনতে হবে, না হলে একটা মারও মাটিতে পড়বে না। আমার কথা সবাই কেন শুনে জানিস? কারণ আমি কখনো উল্টাপাল্টা কথা বলি না, সবাই শুনে, বুঝেছিস?
এটা যদি উল্টাপাল্টা ব্যাপার হয় তাহলে আমাকে দিয়ে কেন বলাতে হবে? ভাইয়া এমন কেন নিজের ইচ্ছেগুলো আমার উপর চাপিয়ে দেয়, কিন্তু সব এমনভাবে করে যেন কেউ তাকে কোনো দোষ দিতে না পারে। এই যে ভাবনার রানী, ভাবনার বক্সটা বন্ধ করে খাবারটা কি দিবেন নাকি হাতে কামড় বসাবো? তাড়াতাড়ি খাবার নিয়ে আমতা আমতা করে বললাম, ভাইয়া বলছিলাম কি আমি আপুর স্কুলে পড়লে হয় না? আমি এটা বলার সাথে সাথে ঘরের পরিবেশটা পুরো বদলে গেল। ভাইয়া হাত থেকে খাবার প্লেটটা নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। লক্ষ্য করলাম আমি কিছু বোঝার আগেই ভাইয়া রেগে আগুন হয়ে গিয়েছে। ভাইয়া হাত মুষ্টি করে দাঁতে দাঁত চেপে মৃদু শব্দে কাকিমণিকে ডাকতে লাগলো। সে চিৎকার না করলেও আমি বেশ বুঝতে পারছি ভাইয়া প্রচণ্ড রেগে গিয়েছে, কিন্তু তার কারণটা কি বুঝলাম না। মা, এই মা, আমার রুমে এসে তো একবার। ভাইয়াকে আটকানোর বৃথা চেষ্টা করে বললাম, কি হয়েছে ভাইয়া? কাকিমণিকে ডাকছো কেন? আমাকে বলো না, আমি করে দিচ্ছি। ভাইয়া এক দৃষ্টিতে একবার তাকালো, কিন্তু কিছু বলল না। ভাইয়ার ডাক আর ভাঙচুরের শব্দে কাকিমণি, আমার মা সহ সবাই ছুটে আসলো। এসে প্লেট আর খাবার মেঝেতে দেখে সবাই অবাক হলো। কাকিমণি এগিয়ে এসে প্রশ্ন করলো, কি ব্যাপার জয়, কি হয়েছে? ভাইয়া শান্ত গলায় বলল, মা, আজ আমি খেতে নিচে যাইনি কেন? কাকিমণি অবাক হলো, স্বাভাবিকভাবে উত্তর দিল, তুই ঘুমিয়ে গিয়েছিলি তাই? এবার ভাইয়া চিৎকার করে বলে উঠল, তাহলে এই মেয়েটার সাহস হলো কি করে আমার ঘুম ভাঙানোর? ভাইয়েরা চিৎকারে ঘরের সবাই কেঁপে উঠেছে, বিশেষ করে আমি। কাকিমণি ভাইয়াকে শান্ত করার জন্য বলল, না মানে বাবা, না খেয়ে ঘুমালে শরীর খারাপ করতো তাই আর কি। থামো মা, আমি বাচ্চা নই যে বুঝবো না কখন কি খেতে হবে আর কখন খেতে হবে না। সবসময় বলো আমি নাকি আদিবার সাথে বেশি বেশি করি, কিন্তু কখনো ওর ভুলগুলো দেখো না? ওর বয়সী মেয়েরা কত পটু, আর ওর মাথায় গোবর ছাড়া কিছুই নেই। ওকে বলে দাও ভবিষ্যতে আমার কথা না শুনলে ওর কি অবস্থা হবে আমি নিজেই জানি না। এবার ভাইয়া আমার দিকে গিয়ে এসে বলল, এই বাসায় থাকতে হলে মানুষের মতো চলতে হবে, আমার কথা মানতে হবে, বুঝেছিস তুই? এমন অগোছালো ছন্নছাড়া পশুর মতো চলা যাবে না। যদি আমার কথা না শুনিস তোর সাথে কি ঘটবে তা নিশ্চয়ই বুঝতে পারছিস। ভাইয়ের হঠাৎ সুর বদলানোটা আমার সহ্য হলো না, চোখ দিয়ে গড়িয়ে পানি পড়তে লাগলো। আমাকে কাঁদিয়ে ভাইয়া হয়তো শান্তি পেয়েছে, তে হঠাৎই সব রাগ থামিয়ে দিয়ে বরফ জমা হয়ে গেল। অসহায় ভঙ্গিতে আমার দিকে তাকালো। ভাইয়ের আচরণে এতক্ষণ সবাই অবাক হয়েছে, তবে সবচেয়ে বেশি অবাক হয়েছে মা, কারণ মা দুপুরের ঘটনা জানে না। আজ সন্ধ্যাবেলায় আমাদের এখানে এসেছে। আমি ইচ্ছে করে মাকে কিছু বলিনি। মা এসব দেখে বলল, ভাবি, আমার মনে হয় আদিবার এখানে থাকাটা ঠিক হবে না। আসলে আমি আন্দাজ করতে পেরেছিলাম কিছু একটা ঘটেছে, কিন্তু আপনাদের বিব্রত করতে চাইনি তাই প্রশ্ন করিনি। মায়ের কথায় কাকিমা লজ্জা পেলেন, তাড়াতাড়ি বললেন, শাহানা, তুমি অযথা চিন্তা করছো, তেমন কিছু হয়নি। আসলে আদি বুঝতে পারেনি। ভাবি, তুমি আমার মেয়েদের নিজের মেয়ের মতো আগলে রাখো, এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু আদিবা একটু দুষ্টু প্রকৃতির মেয়ে। গ্রামে তো সারাদিন ছোটাছুটি করতো, তাই এখানে মানিয়ে নিতে পারছে না। ও এখানে থাকলে সমস্যা হবে, তার চেয়ে আমি বরং ওকে নিয়ে যাই, সাদিয়া এখানে থাকুক। মায়ের কথা শেষ হওয়ার আগে ভাইয়া বলে উঠল, চাচি আম্মা, তুমি কি বোঝাতে চাইছো? মা, তোমার মেয়েদের আদর করেন আর আমি তোমার মেয়ের ওপর অত্যাচার করি? সিসি বাবা, কি বলছিস? আমি এভাবে বলতে চাইনি। তুমি কি বললে সেটা বড় কথা নয়। বড় কথা হলো আমি আদিবার বড় ভাই। আদিবার সাহস হয় কি করে বড় ভাইয়ের মুখে মুখে কথা বলার? আর তুমি না কি করে ওকে লাই দিচ্ছ? কি করে বললে ওকে নিয়ে যাওয়ার কথা? ওহ, দরদ উতলে পড়ছে তাই না? বানিয়েছো তো একটা জঙ্গলি। ও যে এমন বোকা প্রকৃতির, তাতে তোমার তো কিছু যায় আসে না। লোকে যা বলার আমাদের বলবে। বাবা নেই বলে মেয়েটা মানুষ হয়নি। তোমরা এভাবে লাই দিলে মানুষ হবে কি করে? ছোটাছুটি করা খুব ভালো কাজ বুঝি। কেমন এলোমেলো চুল, ড্রেস আপের কোনো সিরিব সাদ নেই। কারোর সাথে সুন্দর ভাষায় ঠিকমতো কথা বলতে পর্যন্ত পারে না। ভাইয়াকে থামানোর জন্য কাকিমা হয়েছে, ওকে তোর মানুষ করার দায়িত্ব নিতে হবে না। যেমন আছে বেশ আছে, তাই নাকি? তুমি ওর মার্কশিট দেখেছ? গোল্লা পেয়েছে, গোল্লা বুঝেছ? আমি ওর বড় ভাই, আমি আমার দায়িত্ব পালন করছি, এতে কারোর কিছু বলার নেই। এমনকি চাচি আমারও না। আদিবা গ্রামে যাবে না, আর স্কুলও বদলাবে না। ও আমার স্কুলে পড়বে, আমার সাথে যাবে, আমার সাথে আসবে, আর বাসাতেও মানুষের মতো করে থাকবে, গাইয়া ভূতের মতো না।
ভাইয়ের কথায় মাথা চাপড়ে কাঁদতে ইচ্ছে করছে। কিভাবে এত অপমান করতে পারছে? গ্রামেতে সবাই এমনভাবেই থাকে, তাই বলে এভাবে অপমান করতে হবে না? এই গন্ডারের কাছে আমি থাকবো না, কিছুতেই না। কিন্তু ও যেভাবে বলল, মা আমাকে কিছুতেই নিয়ে যাবে না। তবে শেষে একটা চেষ্টা করতে হবে। আমি শতকরা 70% নাম্বার পেয়েছি ভাইয়া, এর চেয়ে ভালো রেজাল্ট আমার দরকার নেই। আর আমি যেমন আছি তেমনই ভালো, বুঝেছ? আমি চলে যাব। কথা শেষ করার আগে ভাইয়া হাত দিয়ে থামিয়ে দিয়ে বলল, অনেক বলেছিস আর না, রাতটা অনেক লম্বা, আগে রাতটা পার হোক, তারপর দেখা যাবে সকালে কে যায় আর কে থাকে। বলে হন হন করে সেখান থেকে চলে গেল। বুঝতে পারলাম রাতে আমার কপালে দুঃখ আছে, তারই ইঙ্গিত দিয়ে গেল। ভাইয়া চলে যাওয়ার পর কাকিমণি মাকে বলল, শাহানা কিছু মনে করো না, আসলে বেশি আদরের ছেলেটা উচ্ছিনে গিয়েছে, কারো কথা শোনে না। কি বলছো ভাবি? জয় উচ্ছিনে যাবে কেন? ওর মতো ছেলে লাখে একটা নয়। নিজের বোনের কথা এত কে ভাবে বলো তো? জয় যা যা বলল সবই ঠিক বলেছে, আদিবার বদলানো দরকার। আমিও তো চাই আমার মেয়ে ফিটফাট পরিপাটি হোক। ও এখানে থাকলে সব ভালোভাবে দেখে নিও। এখানে থাকলে আমার যে কি হবে সেটা শুধু আমিই জানি। বন্ধ ঘরে ওর রূপটা যে কি সেটা তো কেবল আমি জানি। আদিবার অনিচ্ছা সত্ত্বেও আদিবাকে আদিত্যদের বাসাতেই থাকতে হলো, আর স্কুলও বদলাতে পারল না। আদিত্য নজরদারি থেকে মুক্তি মিলল না তার। এভাবে দিন কেটে যাচ্ছিল, কিন্তু হঠাৎ একদিন রাত 10টা, কিন্তু আদিবার বাসায় ফেরার নাম নেই। আদিবা কখন রাতে বাইরে থাকা তো দূর, স্কুল ছাড়া সে বাসার বাইরে পর্যন্ত যায় না। স্কুলেও যায় আদির সাথে, মোট কথা আদিবা একা একা কোথাও যায় না। তাই বাসার সবাই দুশ্চিন্তায় পড়ে গেল। সময় যত বাড়ছে তত উদ্বেগ বাড়ছে, কিন্তু কেউ পুলিশে কমপ্লেন করতে পারছে না, কারণ সবার ধারণা এর পিছনে আদির হাত আছে। জেনে শুনে নিজের ছেলের বিপদ কেইবার ডেকে আনতে চায়। আদিত্যর বাবা মা সহ আদিবার মা এবার আদিত্যর রুমে গেলেন। আদিত্যর বাবা কড়া গলায় বললেন, 5 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে আদিবাকে ফিরিয়ে আনবি, তা না হলে আজ আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। বাবার কথা শুনে আদি গাছারা ভাব নিয়ে জবাব দিল, আমি কি করে ফিরিয়ে আনবো? আমি জানি না কেউ কোথায়। আমাদের কি তোর এতটাই বোকা মনে হয়? আদিবা হারিয়ে যাবে আর তুই শান্ত মনে বাসায় বসে থাকবি? এটাও বিশ্বাস করতে হবে? তুই যদি না জানতি আদিবা কোথায়, তাহলে এতক্ষণে সারা শহর মাথায় করে ফেলতি। এমনভাবে বলছে যেন আদিবা আমার প্রেয়সী, তার জন্য আমাকে দেওয়ানা হয়ে যেতে হবে। না, আমি সে কথা বলিনি যে তুই যে পরিমাণ উচ্ছৃঙ্খল, তোকে না বলে বাইরে যাওয়ার অপরাধে তুই আদিবাকে আকাশ পাতাল খুঁজে নিয়ে আসতি আর তারপর শাস্তি দিতি, সেটা আমরা সবাই জানি। মা, তুমি আজকাল একটু বেশি কথা বলো। আমি জানি না আদিবা কোথায়, আর এত চিন্তা করার কি আছে? সময় হলে নিজেই ফিরে আসবে। তোমরা এখন আমার রুম থেকে যাও, কাল আমার এক্সাম আছে, পড়তে হবে। আমরা কিন্তু পুলিশে যাব। যাও। মানা করেছে কে? পুলিশের কাছে গেলে তোমার প্রথম নামটাই বলবো। এমনভাবে কথা বলছে যেন আমি একজন কিডন্যাপার, ওকে কিডন্যাপ করেছি। মা, ফালতু কথা বাদ দিয়ে যাও তো এখান থেকে, আমার আর ভালো লাগছে না এসব। আদিত্য সবাইকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল। সবার নির্ঘুম একটা রাত কাটলো। সারা রাত আদিবা বাসায় ফেরেনি। ভোরবেলা বাসার কাজের মহিলা দৌড়াতে দৌড়াতে বাসার ছাদ থেকে নিচে নেমে আসলো। খালুজান, জলদি ছাদে চলেন, আদিবা আফামনি ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। কথাটা শোনা মাত্র সবাই ছুটলো ছাদের দিকে। ছাদে গিয়ে সবার চোখ চরক গাছ। সত্যি আদিবা পড়ে আছে, হাত পা বাঁধা, মুখে টেপ লাগানো। আদিবার মা নিচে বসে আদিবার মাথা কোলে নিয়ে চোখের জল ছেড়ে দিলেন। আদিত্যর বাবা তাড়াতাড়ি আদিবাকে ঘরে নিয়ে এসে চোখে মুখে পানি দিলেন। কিছুক্ষণ পর আদিবার জ্ঞান ফিরল, কিন্তু তার চোখে মুখে ভয়ের ছাপ। সে তার মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আদিবা শান্ত করার জন্য আদির বাবা বললেন, তোর এই অবস্থা কে করেছে আদিবা? একবার শুধু বল, তারপর আমি তার কি অবস্থা করি শুধু দেখবি। আদিত্যর বাবা কড়া গলায় বললেন। আদিবা কাঁদতে কাঁদতে জবাব দিল, বাবা ভাইয়া। কথাটা শোনা মাত্র খেপে গেলেন আদির বাবা। আদিত্যর এত সাহস, আজ ওর একদিন কি আমার একদিন। দিনের আগে ছটফট করতে করতে ছুটে গেলেন আদিত্যর ঘরে। আদি ঘুমাচ্ছিল। আহমেদ সাহেব তাকে ঘুম থেকে জাগার সুযোগ না দিয়ে নিজের বেল্ট দিয়ে মারতে শুরু করলেন। আদি কিছু বুঝে ওঠার আগেই কয়েকটা আঘাত পড়ল তার পিঠে।
আদি বুঝে ওঠার চেষ্টা করতে লাগলো কি হয়েছে। তাকে কোনো সুযোগ দেয়া হলো না। আহমেদ সাহেব আদিকে টেনে নিয়ে নিচে আসলেন। তারপর সর্বোচ্চ শক্তিতে মারতে শুরু করলেন। যেখানে সবাই উপস্থিত থাকলো আজকেও বাধা দিল না। সবচেয়ে আশ্চর্যের বিষয়, আদিত্য নিজেও বাধা দিচ্ছে না। তাকে দেখে মনে হচ্ছে সে যেন আগে থেকেই জানতো তাকে এভাবে মারা হবে, তাই চুপচাপ দাঁড়িয়ে মার খাচ্ছে। আহমেদ সাহেব মারতে মারতে হাঁপিয়ে উঠলেন। আদিকে ছেড়ে দিয়ে বলতে লাগলেন, তোর মতো ছেলে জন্ম দেওয়াটাই আমাদের অন্যায় হয়েছে। এমন ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো ছিল। আদিত্যর বাবাকে শান্ত করার জন্য তার মা আর আদিবের মা এগিয়ে আসলেন। ভাইজান, আপনি শান্ত হন। এমন উত্তেজিত হলে আপনার শরীর খারাপ হবে। শাহানা ঠিকই বলেছে, তুমি শান্ত হও। আদিত্যর মা বলল, কোন পাপে এমন ছেলে জন্ম দিয়েছিলাম বলতে পারো রবিনা? ইচ্ছে করছে মেরে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেই। ভাইজান, আদিত্য ছেলে হিসেবে খারাপ নয়। সমস্যাটা হচ্ছে ও আদিবাকে সহ্য করতে পারে না, আর আদিবাও অনেক উল্টাপাল্টা কাজ করে। তাই আমি বলি কি আদিবাকে নিয়ে গ্রামে ফিরে যাই, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। দয়া করে আপনারা আমাকে আর বাধা দিবেন না। প্রশ্নে উঠে না আদিবা কোথাও যাবে না। কারো যদি যেতে হয় আদি যাবে। এই বাসায় ওর আর কোনো জায়গা নেই। এই কুলাঙ্গার বেরিয়ে যা। আদিত্য এবারও কোনো জবাব দিল না, শুধু রক্তবর্ণ চোখে আদিবার দিকে একবার তাকালো। আদিবা ভীতু হরিণীর মতো চুপসে গেল। ভাইজান, আমি রাগের মাথায় কিছু বলছি না। আপনার নিজের সংসার আছে, তার উপর আমাদের সংসারটাও আপনাকেই দেখতে হয়। এত কিছুর পর 4 জনকে ভালো স্কুলে পড়ানো অনেক টাকার ব্যাপার, তাই আমি ভাবছি আদিবার বিয়ে দিয়ে দেব। কথাটা শুনে উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে গেল। আদিত্যর মা অবাক কণ্ঠে বললেন, তুমি কি পাগল হয়ে গেছো শাহানা? কিসব বলছো? আমি যা বলছি ভেবেই বলছি ভাবি। আদিবার বিয়ের বয়স না হলেও ও আর ছোট নেই। আগের দিনে মেয়েদের এই বয়সে বিয়ে হতো। তাছাড়া গ্রামে এখনো হয়। এখানে আসার আগে চেয়ারম্যানের ছেলে ওকে পছন্দ করে প্রস্তাব দিয়েছিল। ভাবছি গ্রামে গিয়ে কথাটা এগোবো। কিন্তু কোনো কিন্তু না। মেয়েদের এত পড়াশোনার দরকার কি? এত পরে কি হবে? বিয়ের পর জামাই পড়ালে পড়বে, না পড়ালে সংসার করবে। আদি এতক্ষণ কিছু না বললেও শরীরের আঘাতগুলো ক্রমেই যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে। জায়গায় জায়গায় রক্ত নীলচে রং ধারণ করেছে। হঠাৎ করে সে সবাইকে অবাক করে দিয়ে নিচে বসে সশব্দে কেঁদে উঠল। উপস্থিত সবাই চরম অবাক হলো, কারণ আদিকে কেউ কখনো কাঁদতে দেখেনি। যত যাই হয়ে যাক, সে কাঁদে না। এই বয়সী কোনো ছেলে সহজে কাঁদে না, তার মানে কি আঘাতগুলো অসহনীয় হয়ে উঠেছে? আঘাতগুলো ক্রমেই যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে। জায়গায় জায়গায় রক্ত নীলচে রং ধারণ করেছে। উপস্থিত সবাই অবাক হলো, কারণ আদিকে কেউ কখনো কাঁদতে দেখেনি। যত যাই হোক, সে কাঁদে না। এ বয়সী ছেলে সহজে কাঁদে না, তার মানে কি আঘাতগুলো অসহনীয় হয়ে উঠেছে। আদির মা নিজেকে ধরে রাখতে পারলেন না, ছুটে গেলেন ছেলের কাছে। হাজার হোক, একমাত্র ছেলে বলে কথা। বাবা, বেশি ব্যথা করছে, হাসপাতালে যাবি? আদি কোনো উত্তর দিল না। চোখ মুছে নিজের মাকে একবার জড়িয়ে ধরল, তারপর উঠে বাসার মেন দরজার দিকে হাঁটা দিল। পিছন থেকে তার মা বলে উঠলেন, কোথায় যাচ্ছিস? আদি উত্তর দিল না। আদির বাবা বলে উঠলেন, আদিক্ষেতা বন্ধ করো রুবিনা। এইটুকু ওর পাওনা, ভুলে যেও না ও কি করেছে। বেরিয়ে যায় এখনই। আদি আস্তে আস্তে দৃষ্টিসীমার বাইরে চলে গেল। দিন পেরিয়ে রাত। আদির বাসায় ফেরার নাম নেই, কিন্তু তাতে আদির মা ছাড়া কারোর তেমন কোনো মাথা ব্যথা নেই। সবার ধারণা আদি রাগ করে কোনো বন্ধুর বাসায় গিয়েছে। কিন্তু দেখতে দেখতে কেটে গেল একদিন। এবার সবার মনে ভয় দানা বাঁধতে শুরু করলো। আদির বাবা আদির সব বন্ধুদের বাসায় খোঁজ করলেন, কিন্তু আদি কারো কাছে যায়নি, এমনকি কারোর সাথে যোগাযোগ করেনি। আদি খালি হাতে বাসা ছেড়েছিল, সাথে ফোনও নেয়নি, তাই তার সাথে যোগাযোগ করা সম্ভব না। বাধ্য হয়ে আজাদ সাহেব পুলিশ কমপ্লেন করলেন, কিন্তু পুলিশও আদিকে খুঁজতে ব্যর্থ হলো। হাসপাতাল থেকে শুরু করে অলিগলি সব জায়গায় খোঁজা শেষ। কেটে গেছে 2 দিন। আদির মার পাগলপ্রায় অবস্থা। তিনি কিছুতে একমাত্র ছেলেকে হারানোর শোক সহ্য করতে পারছেন না। রুবিনা, তুমি শান্ত হও। আদি আমাদের ছেড়ে কোথাও যেতে পারে না। দেখবে নিজেই ফিরে আসবে। হয়তো আমাদের উপর রেগে আছে, তাই লুকিয়ে আছে। আদিত্যর বাবা কথাটা বলল, চুপ করো, তুমি একজন খুনি। তুমি এক মায়ের কোল খালি করে ছেলেকে কেড়ে নিয়েছ। না জানি ছেলেটার আগের মাথায় কি অঘটন ঘটিয়েছে। বাবুরে, তুই কোথায়? এভাবে মাকে ছেড়ে যাস না, ফিরে আয় প্লিজ।
একবার শুধু ফিরে আয়, মা তোর গায়ে হাত তোলা তো দূর, তোর দিকে কাউকে তাকাতেও দিবে না। বলতে বলতে আহাজারি করতে লাগলেন রুবিনা বেগম, কিন্তু তার আহাজারি আদির কান পর্যন্ত পৌঁছালো না। দেখতে দেখতে কেটে গেল দিন থেকে মাস। শুরু হলো আদিত্যর মাধ্যমিক পরীক্ষা, কিন্তু আদি ফিরল না। আদি যতই রেগে থাকুক, পরীক্ষা মিস দেওয়ার মতো ছেলে না। অন্তত পরীক্ষার জন্য হলেও সে ফিরে আসবে এই আশা নিয়েই এতদিন ধৈর্য ধরেছিল সবাই। কিন্তু পরীক্ষার দিনও আদি ফিরল না। আদিত্যর মার মন কুকরাতে শুরু করলো। তিনি আর সহ্য করতে পারলেন না। প্রতিদিনের মতো ছুটে গেলেন পুলিশ স্টেশনে। ম্যাডাম, আপনাকে প্রতিদিন বলি, আপনাদের এভাবে পুলিশ স্টেশনে আসার দরকার নেই। আমরা আদির খোঁজ পেলে আমরা নিজেরাই আপনাদের জানিয়ে দেব, কথাটা বলল অফিসার। কিন্তু এতদিন হয়ে গেল, আপনারা খোঁজ পেলেন না কেন? দেখুন ম্যাডাম, বলতে খারাপ লাগছে, কিন্তু এটাই সত্যি। এই বয়সী ছেলেরা খুব জেদি হয়ে থাকে। জেদের জন্য ঠিক ভুল বুঝতে পারে না, ফলে দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। বলছি না আপনার ছেলের সাথে এমন কিছু হয়েছে, তবে 70% সম্ভাবনা এটাই, হয়তো এমন কিছু ঘটেছে, তাই আমরা তার কোনো ট্রেস পাইনি। কি বলতে চাইছেন? স্যার, ম্যাডামকে বাসায় নিয়ে যান। না না, আপনি কি বলতে চাইছেন বলুন। ওগো, উনি সব কি বলল? আদি? আমার আদি আর নেই? না, এ হতে পারে না, কিছুতেই না। বলতে বলতে সেন্সলেস হয়ে গেলেন রুবিনা বেগম। হাসপাতালে নেওয়ার পর জানা গেল তিনি হার্ট অ্যাটাক করেছেন। বেশ কিছুদিন চিকিৎসার পর তিনি বাসায় ফিরলেন। সাথে করে আদিবার দুর্ভাগ্য নিয়ে ফিরলেন। বাসায় ফিরে তিনি আদিবার পড়াশোনা বন্ধ করে দিলেন। আদির নিখোঁজ হওয়ার সমস্ত দায় চাপল আদিবার ঘাড়ে। আস্তে আস্তে সবার দুশ্মন হয়ে উঠল সে। আদির বাবা মা কেউই যেন আদিবাকে দু চোখে সহ্য করতে পারে না, এমনকি আদিবার মাও না। সবে সবসময় বলে আদিবা যদি আদির কথা শুনে চলতো তাহলে নাকি এমন কিছু ঘটতো না। দেখতে দেখতে কেটেছে 6 বছর। আদি এখন সবার কাছে মৃত। আদিবার জীবনে এসেছে আমূল পরিবর্তন। যেখানে তারই ছোট বোন সাদিয়া বলার সাথে সাথে সব পেয়ে যায়, সেখানে আদিবার প্রয়োজনে কিছু চাওয়া অসাধ্য। ওরিন সাদিয়া এখন ভালো ভার্সিটিতে পড়ে, আর আদিবা কোনো মতে মাধ্যমিক পাশ করেছিল। তার পক্ষে কলেজে পা রাখা সম্ভব হয়ে ওঠেনি, কারণ রুবিনা বেগম চাননি আদিবা পড়াশোনা করুক। আদিবা যাই করে তাই অন্যায় বলে পরিগণিত হয়। বাসার সমস্ত কাজ তাকেই করতে হয়, তারপরে কেউ তার সাথে ভালোভাবে কথা বলে না। আদিবা শেষ কবে বাসার বাড়ি গিয়েছিল তার মনে পড়ে না। অন্যদিকে আহমেদ সাহেবের বয়স বেড়েছে, চাকরি থেকে অবসর নিয়েছেন। কিছুদিন আগে হঠাৎ করে আহমেদ সাহেব অসুস্থ হয়ে পড়েন, তাই তিনি অরিনের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজ অরিনকে দেখতে আসার কথা। সবাই কাজে ব্যস্ত। হঠাৎ বাসার ল্যান্ডলাইন বেজে উঠল। রুবিনা বেগম রান্নাঘর থেকে ব্যস্ত গলায় বললেন, কানে কি তালা লাগানো? আদিবা, শুনতে পাচ্ছিস না ফোন বাজছে? নবাবজাদিকে না বললে কিছুই করতে পারেন না যত সব। যা গিয়ে ফোনটা তুল, দেখ কে আসলো। এখানে অরিন, সাদিয়া আরও অনেকেই থাকা সত্ত্বেও হুকুমটা আদিবাকে করা হলো, অথচ আদিবা বসে ছিল না, অন্য কাজে ব্যস্ত ছিল। তবুও এ বাসার সমস্ত কাজ তাকে করতে হবে, এটা অলিখিত নীতি হয়ে উঠেছে। আদিবা হাতের বাটিটা নামিয়ে রেখে হাত মুছতে মুছতে এগিয়ে গিয়ে ফোন তুলল। আসসালামু আলাইকুম, কে বলছেন? অপর পাশ থেকে কর্কশ কণ্ঠ ভেসে আসলো। কৈফিয়ত দেওয়ার জন্য ফোন করেনি মিসেস রুবিনা বেগম আছেন? অপর পাশের থেকে উত্তর শুনে বোঝার উপায় নেই কে ফোন করেছে, তাই আদিবা আবার প্রশ্ন করল, আপনি কে বলছেন? বললাম তো কৈফিয়ত দিতে ফোন করিনি। আপনি না বললে কাকিমণিকে আমি কিভাবে বলবো কে ফোন করেছে? বলতে হবে না, এয়ারপোর্টে একটা গাড়ি পাঠান তাহলেই হবে। বরের বাড়ির কেউ বলছেন? নামটা যদি বলতেন তাহলে আমি যদি গাড়ি পাঠানোর কথা বলি আমাকে সবাই প্রশ্ন করবে কার জন্য গাড়ি পাঠাচ্ছি। আদিত্য আহমেদ। কোনো এক কালে আমার নাম ছিল আদিত্য আহমেদ, কিন্তু এখন আর সেই নাম নেই। নামটা বদলেছে, আমি আদর চৌধুরী বলছি। রুবিনা বেগমকে নামটা বলুন, হয়তো চিনতে পারবে। নামটা শুনে আদিবার হাত থেকে ফোনটা পড়ে গেল। আদিবার সারা শরীর কেঁপে উঠল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। যার মৃত্যুর জন্য সে এতদিন ধরে অসহনীয় যন্ত্রণা সহ্য করেছে, সে আদি বেঁচে আছে। এই খবরটা তার জন্য নতুন জীবনে পাওয়ার মতো ঘটনা। নিজের অজান্তেই চোখ থেকে দুফোঁটা অশ্রুজল গড়িয়ে পড়ল। তবে অশ্রু মন খারাপের নয়, আনন্দের। রুবিনা বেগম রান্নাঘর থেকে চেঁচিয়ে উঠলেন, কি হলো? ফোনটা অমনভাবে ফেললি কেন? আর এমন সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস বা কেন? কে ফোন করেছিল?
আদিবা বলতেছে বলতে পারছে না, সব কিছু যেন গুলিয়ে যাচ্ছে, তার হাত পা কাঁপছে। এমন আদিক্ষেতা করছিস কেন? আদিবা আমতা আমতা করে জবাব দিল, কাকিমণি, ভাইয়া বেঁচে আছে। কি? আদি ভাইয়া বেঁচে আছে। কাকিমণি ভাইয়া বাসায় আসছে বলেই কেঁদে উঠল আদিবা। আদিবার কথা শুনে ঘরে উপস্থিত সবাই চমকে উঠল। রুবিনা বেগম দাঁড়ানো থেকে ধপাস করে মাটিতে বসে পড়লেন। আহমেদ সাহেব ছুটে আসলেন। তুই সত্যি বলছিস আদিবা? সত্যি বলছি, ভাই এয়ারপোর্টে গাড়ি পাঠাতে বলেছে। শুধুমাত্র আহমেদ সাহেব গলা ছাড়লেন। কে কোথায় আসিস? এয়ারপোর্টে এখনই গাড়ি পাঠা। না না, গাড়ি পাঠালে হবে না, আমি নিজেই যাব আমার ছেলেকে আনতে। বলতে বলতে তিনি যে অবস্থায় ছিলেন সেই অবস্থাতে ছুটলেন এয়ারপোর্টে। রুবিনা বেগম নিজের ঘরে গিয়ে নামাজে বসে পড়লেন। মুহূর্তে বাসার পরিবেশ বদলে গেল। বাসায় যে বিয়ে ছিল সবাই যেন তা ভুলে গিয়েছে। সবার এখন একটাই লক্ষ্য, আর সেটা হলো আদি। সারা বাড়িতে আদিকে বরণ করার তোড়জোড় চলছে। রুবিনা বেগম ছেলের জন্য কান্না শুরু করেছেন। ওরিন, সাদিয়া আর আদির রুম গজগজ করছে। আজ প্রায় 6 বছর পর বাসায় ফিরছে আদিত্য। বাসার সবাই তাতে ভীষণ রকমের খুশি। প্রথম দিকে আদিবা খুশি থাকলেও সময় যত বাড়ছে আদিবার ভয়টা তত বাড়ছে। ভয়ে তার প্রায় নিঃশ্বাস বন্ধের উপক্রম হয়েছে। হবেই বা না কেন, আজ থেকে 6 বছর আগে যে তার জন্যে বাসা ছেড়েছিল আদিত্য। সবাই জানে আদিকে তার বাবা মেরেছিল, তার জন্য বাসা ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু একমাত্র আদিবা জানে আদি কেন সেদিন তাকে এমন শাস্তি দিয়েছিল আর কেনই বা বাসা ছেড়েছিল। আচ্ছা, এত বছর পরেও কি ভাইয়া সেদিনের ঘটনা মনে রেখেছে? ভাইয়ার হয়তো কিছু মনে নেই, আমি শুধু শুধু ভয় পাচ্ছি। কিন্তু ভাইয়া যেরকম ছেলে, কোনো কিছু ভোলার পাত্র না। আর যদি ভুলে যেত তাহলে এতদিন পর বাসায় আসতো না, আরও আগে ফিরে আসতো। আচ্ছা, ভাইয়াকে আগের মতোই আছে? সে এক রোখা জেদি নাকি বদলেছে? কথার ধরন শুনে তো মনে হলো একটুও বদলায়নি। আদিবার ধ্যান ভেঙে ওরেন চেঁচিয়ে উঠল, মা দেখে যাও কে এসেছে। আদিবা চোখ তুলে তাকাতে রীতিমতো চোখ ধাঁধিয়ে উঠল তার। কি অসম্ভব রকমের সুন্দর চেহারা, কালো সিল্কি চুল, তীর্যক দ্বিধারী তলোয়ারের মতো ভুরু, সুতীক্ষ্ণ কালো চোখ, সাথে আর পাতলা লালচে ঠোঁট, সবকিছু যেন একদম মেপে মেপে বসানো। মানুষও এত সুন্দর হতে পারে? ছেলেটি ঘরে ঢুকে চেঁচিয়ে উঠল, আমি যখন ফোন করেছিলাম ফোনটা কে ধরেছিল? এত বছর পর বাসায় ফিরে কোথায় সবাইকে ভালো মন্দ জিজ্ঞেস করবে তা না, এত রাগ নিয়ে ফোন রিসিভকারীকে খুঁজছে। কিন্তু কেন? কি এমন অন্যায় করেছে সে? নিজের অজান্তেই ভয় কুঁকড়ে গেল আদিবা। 6 বছর পর আদিত্য বাসায় পা রাখলো। সবার মাঝে আদিত্যকে দেখার আকুল প্রয়াস, কিন্তু আদি কারোর দিকে ফিরেও তাকায়নি। সোজা ঘরে ঢুকে সোফায় বসে পড়ল। যদিও তার আচরণে সবার মনক্ষুণ্ণ হওয়ার কথা, কিন্তু আকর্ষণীয়ভাবে তার সুদর্শন চেহারা সবার দৃষ্টি কাটছে। ধবধবে ফর্সা চেহারা, ছোট করে কাঁটা চুলের একাংশ কিছুটা লম্বা, যা কপালের ওপর ছড়িয়ে আছে, যেন বেশ নিয়ম করে এলোমেলো হয়েছে সিল্কি চুলগুলো। পরনে কুচকুচে কালো স্যুটের সাথে দুধ সাদা ফুল হাতা শার্ট, এক হাতে দামি ব্র্যান্ডের ঘড়ি, জুতো জোড়ায় চকচকে ভাব দেখে যে কেউ বলে দিতে পারবে চামড়ার তৈরি। সার্বিক দিক বিবেচনা করলে বোঝা যায় আদিত্য বেশ আয়সী জীবনযাপনে অভ্যস্ত। আদিত্য ঘরে ঢোকার পর দুজন লোক এসে কয়েকটি লাগেজ ঘরে রেখে গেল। আদি চারদিকে চোখ বুলে সোফায় গাইলিয়ে দিল। রুবিনা বেগম নিজের ছেলেকে দেখে নিজেকে ধরে রাখতে পারলেন না, জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। কিন্তু সেই কান্না আদিকে ছুতে পারল না। আদি এদিক ওদিক তাকে বেশ মুড নিয়ে বলল, বোনের বিয়ে, তাই মনে হলো আমার কিছু দায়িত্ব আছে আর সেটা পালন করতেই এখানে আসা, তাই প্লিজ নাটক করবেন না। তুই এসব কী বলছিস বাবুনি? বাংলাতেই তো বললাম, অন্য কোনো ভাষায় তো বলিনি, না বোঝার কি আছে? যাই হোক, এ বাসায় আমার একটা ঘর ছিল, সেটা কি এখনো আছে নাকি আমাকে হোটেলে যেতে হবে? বাবু তুই এখনো রেগে আছিস? আমি রাগ করি না, রাগ করতে পারলে হয়তো ভালো হতো। আদির কথা শেষ হওয়ার আগে ওরিন ছুটে গিয়ে আদির পায়ের কাছে বসে পড়ল। ভাইয়া তুই এসেছিস ভাইয়া? আদি ওরিনের দিকে তাকে মিষ্টি হাসলো। আমার একমাত্র বোনের বিয়ে আমি না এসে পারি বল? কিন্তু তুই বোকার মতো কাঁদতেছিলি কেন? তুই আমাদের ছেড়ে আর যাবি না তো? মুডের ওপর ডিপেন্ড করছে, যদি মনে হয় এখানে থাকা উচিত তাহলে থাকবো, না হলে চলে যাবো। যাই হোক, সবাই কেমন আছে তোমরা? সবাই ভালো আছে। তুই আগে একটু বিশ্রাম নে, তারপর অনেক কথা বলবো। ঠিক বলেছিস। সবার জন্য গিফট আছে, পরে এসে দিচ্ছি কেমন? বলে উঠে দাঁড়ালো আদি।
পরনে থাকা কালো স্যুটটা খুলতে খুলতে বলল, আমার জানা মতে আমাদের বাসায় একজন মহারানী আছেন, তা কোথায় তিনি দেখতে পাচ্ছেন না কেন? আদির কথায় কারোরই বুঝতে বাকি রইল না। আদিবার কথা জিজ্ঞাসা করছে। সবাই এদিক ওদিক তাকে আদিবাকে খুঁজতে লাগলো, কিন্তু আদিবা কোথাও নেই। তা দেখে সবাই অবাক হলো। আদিত্য অরিনের দিকে তাকিয়ে চোখের ইশারায় আবারও প্রশ্ন ছিল, এখানেই তো ছিল ভাইয়া, এখন কোথায় গিয়েছে? আমি এখনই দেখছি। উনি কি জানেন না আমি আসছি? যাই হোক, তাকে 1 মিনিটের মধ্যে আমার রুমে দেখতে চাই, বুঝেছিস? বলে হনহন করে নিজের ঘরের দিকে চলে গেল আদিত্য। অরিন আদিবাকে খুঁজতে খুঁজতে রান্নাঘরের দিকে গিয়ে দেখলো বাইরের কার্নিশে দাঁড়িয়ে আদিবা কাঁদছে। বুঝেও না বোঝার অভিনয় করে অরিনকে বলল, কিরে এখানে দাঁড়িয়ে কি করছিস আদিবা? ভাইয়া এসেছে জানিস না? আদিবা তাড়াতাড়ি চোখ মুছে জবাব দিল, কিছু করছি না আপু, ভাইয়া তোকে ডাকছে, তাড়াতাড়ি যা। কিন্তু আপু? কোনো কিন্তু না, তাড়াতাড়ি যা, ভাইয়াকে তো চিনিস, কথা না শুনলে। অরিনের কথা শেষ হতে না হতেই রুবিনা বেগম চেঁচিয়ে উঠলেন, কইরে মুখ পুড়ি, ছেলেটা কখন থেকে ডাকছে শুনতে পাচ্ছিস না? এখনই শরবত দিয়ে আয় যা। আদিবা এবার কথা আর বাড়াতে পারল না, তাড়াতাড়ি শরবত নিয়ে গেল আদিত্যর ঘরে। আদিবার যথেষ্ট সংকোচ বোধ হচ্ছে। এতদিন পর কিভাবে আদির সামনে দাঁড়াবে ভাবতে ভাবতে আদির এগিয়ে গেল। আদি ঘরে নেই, হয়তো ওয়াশরুমে গিয়েছে। তাই আদিবা ফিরে আসবে কি আসবে না ভাবছিল, তখনই ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে এলো আদিত্য। খালি গা, পরনে সাদা তাওয়াল, হাতে আরও একটি তাওয়াল দিয়ে সিল্কি চুল মুছতে মুছতে এগিয়ে আসলো আদি। আদিবা একবার তাকে তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে নিল। আদিবার হাত কাঁপছে। কোনো মতে শরবতটা রেখে বলল, আপনার শরবতটা? আদিত্য ভারী গলা প্রশ্ন করলো, আমি চলে আসায় খুব অসুবিধা হয়েছে মনে হচ্ছে। মানে? এত বড় ঘোমটা দিয়েছিস কোন দুঃখে? না মানে, আমি তোর মুখ দেখে ফেললে মুখে ফসকা পড়বে। আমি কি তা বলেছি? তাহলে আমি বাকি সব কিছু খুলে নেওয়ার আগে ঘোমটা খোল। আদির কথা কানে ঢুকলেও মাথায় ঢোকে নিয়ে আদিবার তাই পাথরের মতো দাঁড়িয়ে আসছে দেখে আদিত্য এগিয়ে এসে একটানে ওড়নাটা ফেলে দিল। দুধে আলতা গায়ের রং, লম্বা চুলে বেনুনি করা, অল্প কিছু এলোমেলো হয়ে ছড়িয়ে আসছে এদিক ওদিক। ভীতু হরিণীর মতো টানা টানা চোখ দুটি ভয়ে পরিপূর্ণ। পটল ছেঁড়া ঠোঁট দুটো বারবার কেঁপে উঠছে। আদিত্য আদিবাকে পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিয়ে বলে উঠল, এত খারাপ দেখতে হবে ভাবিনি মামা, মানে এই জন্য এতদিনে বিয়ে হয়নি তাই না? আদিবা উত্তর দিল না, শুধু তাকে রইল। বলছি ছোটবেলায় তো দেখতে ভালো ছিলি, এখন এমন হয়েছিস কেন? আমি এখন যাই ভাইয়া, আমি তো যাওয়ার অনুমতি দেয়নি। বলে আদিত্য এক অসম্ভব কাণ্ড ঘটিয়ে বসলো। হুট করে এসে আদিবাকে জড়িয়ে নিয়ে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। আদিবা ছাড়া পর আপ্রাণ চেষ্টা চালিয়ে ব্যর্থ হলো। বেশ কিছুক্ষণ পর আদিত্য নিজে আদিবাকে আগলা করে দিয়ে বেশ ধীরে সুস্থে বিছানায় বসালো। আদিবা ছানা পেয়ে ফোপাতে লাগলো। চোখ দিয়ে এই বুঝি পানি গড়িয়ে পড়বে। এতক্ষণ কোথায় ছিলি? আমি আসবো জানতি না? আদিবা এবারও চুপ, তবে চোখ দিয়ে যেন আগুন ঝরছে। আমার সাথে এমন ভাব নেওয়া যাবে না। তোর জীবন এখন থেকে সেটাই ঘটবে যেটা আমি চাইব, তো এইভাবে তাকাবি না। আপনি এত খারাপ হয়েছেন ভাবতেও পারছি না। খারাপের দেখছিস কি? কেবল তো শুরু, তার জন্য অনেক কিছু অপেক্ষা করছে তোর জন্য। আমি আসবো জানার পরেও তুই নিচে ছিলি না, তাই এটা তোর শাস্তি। আমি এখানেই ছিলাম, তাহলে ডেকে আনতে হলো কেন? নিজেকে কি ভাবিস তুই? তোতলাতে হবে না এখন থেকে। আমার কথার বাইরে এক পা ফেলবি তো তোর কপালে দুঃখ আছে। যা লাগেজ থেকে কাপড় চোপড় বের করে দে। আদিবার কথা বাড়ল না, তাড়াতাড়ি লাগেজ নিয়ে বসলো, কিন্তু ভয়ের ছুটে কাপড় বের করার বদলে সব কাপড় এলোমেলো করছে। আদিত্য বসে বসে আদিবার কাণ্ড দেখছে আর মুসকে মুসকে হাসছে, যেন এতদিনের সব ইচ্ছে পূরণের সুযোগ পাচ্ছে সে।